হ্যালো অডিয়েন্স, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালের সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ইগল, যার লিড রোলে আছেন সুপারস্টার রাবি তেজা। যখন ভিডিওটা করছি তখন তার আইএমডিবি রেট 8.6। আশা করি মুভিটি সবার অবশ্যই ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। সিনেমার শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম নলিনী, যে ছিল একজন সাংবাদিক। সে একটি বাজারে কটনের তৈরি কাপড়ের দিকে তাকিয়েছিল। তারপর দোকানের একজন লোক তাকে বলে এটি একটি রেয়ার কটন, এই ধরনের কটন শুধুমাত্র ইন্ডিয়াতেই গ্রো করে। এইসব শুনে নলিনী বলে, আমার মনে হয় না এটা ইন্ডিয়ার। মেয়েটি নলিনীকে বলে, এই কটন ইউরোপে অনেক ফেমাস, অনেকে এর ভ্যালু দেয় না। আর তখন দোকানের মালিক নলিনীকে কটন সম্পর্কে সকল ইনফরমেশন দিয়ে দেয়, আর যার উপর নলিনী একটি আর্টিকেল তৈরি করে এবং তার নিউজ পেপারে তা প্রকাশ করে দেয়। এখন পরের দিন নিউজ পাবলিশড হয়। নলিনীর নিউজ ভাইরাল হওয়া মাত্রই সিবিআই অফিসে অভিযান চালায়। নলিনীর আর্টিকেল এ তেলেঙ্গানা কটন সম্পর্কে লেখা ছিল, যার মধ্যে লুকানো ছিল আসল রহস্য, যা ছিল একটি ন্যাশনাল সিক্রেট। সিবিআই অফিসার নলিনীকে একটি কেবিনে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু নলিনী এ সম্পর্কে কিছুই জানে না। তা বুঝতে পেরে সিবিআই অফিসার তাকে ছেড়ে দেয় আর তাকে সাসপেন্ড করে দেয়। এরপরে নলিনী এখন ডিসাইড করে সে এই তেলেঙ্গানার এই জায়গা সম্পর্কে সকল ইনফরমেশন বের করে আনবে। নলিনী তেলেঙ্গানা গ্রামের টপ পাহাড়ের গ্রামে যায়, যেখানে আগে একটি কারখানা ছিল এবং সেখানে তুলা পাওয়া যেত, কিন্তু নলিনী দেখে সেখানে শুধু ছাই পড়ে আছে আর সবকিছু পুড়ে গেছে। নলিনী সেখানে একটি বৃদ্ধ লোককে দেখে, যে একটি মানুষের মূর্তিকে পূজা করছে এবং তার সামনে হাত বাজ করে আছে। তারপর নলিনী সেই বৃদ্ধকে সেই মূর্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে এবং লোকটি ভয়ে কাঁপতে থাকে এবং বলে যে এটি একটি বিপর্যয়। এ যুদ্ধের ফলাফল মাত্র এক রাতের মধ্যেই ঘটে গেল। এইসব বলে বুড়ো লোকটি সেখান থেকে চলে যায়। আর তখন সে কাছের একটি থানায় যায় এবং উপরের হিলে পড়া লোকটি মূর্তি সম্পর্কে জিজ্ঞাসা করে। এসআই তখন ভয় পেয়ে যায় এবং বলে যে সে মানুষ নয়, বরং একটি দেবতা। সে সবাইকে চোখের পলকে ধ্বংস করতে পারে। আর সে নলিনীকে সেখান থেকে চলে যেতে বলে। এখন নলিনী এখানকার এমএলএ সোমেশ্বর রেড্ডি এবং তার সচিব বিকাশের সাথে দেখা করে এবং টপ হিল সম্পর্কে জিজ্ঞাসা করলে জায়গার নাম শুনেই তারা ভয় পেয়ে যায় এবং নলিনীকে সেখান থেকেই তাড়িয়ে দেয়। নলিনী কিছুই বুঝতে পারছিল না কি হয়েছে টপ হিলে, যে সেই জায়গার নাম শুনে সবাই ভয় পেয়ে যায়। তারপর নলিনী গোপনে এমএলএর সচিব বিকাশকে জিজ্ঞাসা করে এবং আমাদের অতীতে ফ্ল্যাশব্যাক দেখায়। আমরা টপ হিলে একটি বাড়ি দেখতে পাই, যার পেছনে একটি তুলা কারখানা ছিল এবং মালিকের নাম ছিল সহদেব নামের এক ব্যক্তি। সহদেব আশেপাশে গ্রামবাসীদের মাসি হিসেবে ছিলেন, কারণ তার আশেপাশে গ্রামের মানুষ ফ্যাক্টরিতে কাজ করতে পারত। এখানে সহদেবের অনুমতি ছাড়া কেউ কাজ করতে পারত না, এমনকি তার বাড়িতেও পা রাখতে পারত না। আবার কেউ তাকে দেবতা মনে করত। সহদেবের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, যার নাম ছিল জয়, যে সবসময় সহদেবের সাথেই থাকত। পরের সিনে সোমেশ্বরের দলের লোকজন নির্বাচনী সমাবেশ করে, আর সেখান থেকে একজন ইচ্ছাকৃতভাবে সহদেবের বাড়িতে তার দলের পোস্টার ছুড়ে দেয়। তারপর সেই পোস্টার বাতাসে উড়ে মাটিতে পড়ার পূর্বেই সহদেব তা তীর দিয়ে বের করে দেয়, যা সোমেশ্বরের দলের লোকের গায়ে লাগে। তারপর সহদেব সোমেশ্বরের দলকে হুমকি দেয়, কেউ তার বাড়িতে ঢোকার চেষ্টা করে তাকে হত্যা করবে। আর পরের সিনে সোমেশ্বর রেড্ডি যখন তার লোকের সাথে দেখা করতে কথা বলছিল, তখন রাজেশ রুমানি নামে একজন ব্যবসায়ী কল করে। সে বলে টপ হিলের সম্পত্তি চায় এবং তার বিনিময়ে সে সোমেশ্বর রেড্ডিকে 300 কোটি রুপি দিবে, কেননা এই টপ হিলের নিচে আছে বক্সাইডের খনি। এবং রাজেশের ডিলে সোমেশ্বর রেড্ডি রাজি হয়ে যায়। নলিনী বলে, এখন বুঝলাম বক্সাইডের আসল ব্যাপারটা। তখন বিকাশের অল্প কথা শুনেই সে সে জায়গা ছেড়ে চলে যায়। নলিনী এখন বাসে বসেছিল, তখন একজন এজেন্ট তাকে ধরে এবং তার সাথে সে নিয়ে যায়, কারণ সে জানতে পেরেছিল নলিনী সহদেব সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করছে। এজেন্ট নলিনীকে তার ঘাঁটিতে নিয়ে যায়, কিন্তু তারপর নলিনী বলে, আমাকে ধরেছ যদি আমি বক্সাইড সম্পর্কে সত্য প্রকাশ করে দিই তার জন্য। কিন্তু এজেন্ট নলিনীকে বলে, এই যে ম্যাটার আপনি ভাবছেন তার চেয়ে অনেক বড়। এই স্থান এত সহজে একটি ন্যাশনাল সিক্রেট হয়ে ওঠেনি। সেই এজেন্টের নাম প্রমোদ। এখন প্রমোদ নলিনীকে একটি গল্প বলে। সিন আবার অতীতে ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে অনেক এজেন্টদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখতে পাই। তাদের মতে ভারতে অবৈধ অস্ত্র আনার প্রচুর কনসাইনমেন্ট অনুপস্থিত,
আর এইসব অস্ত্র তারা নকশাল এবং সন্ত্রাসীদের জন্য আসতো। আর এত সব বন্দুকগুলি একত্রিত করলে এত বেশি হয়ে যায় যে সেখানে একটি ওয়ারও সংগঠিত হতে পারে। রো এর অফিসারদের মতে এইসবের সাথে ঈগল নামে একজন ব্যক্তি জড়িত। এখন প্রমোদ বুঝতে পারে যে তাকে কি করা উচিত। পরের সিনে প্রমোদ ইউরোপে যায় এবং একজন পাওয়ারফুল লোকের সাথে ঈগল সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন লোকটি ভয় পেয়ে যায় এবং প্রমোদকে তার সাথে গোয়েন্দা ঘাঁটিতে নিয়ে যায়, যেন কেউ তাকে দেখতে না পায়। এখন সে ঈগল সম্পর্কে বলে যে ঈগল একটি স্নাইপার, যে একজন কন্ট্রাক্ট কিলার। ঈগল কখনোই তার লক্ষ্য মিস করে না এবং সে এমনকি একটি ছোট গর্ত দিয়েও একটি বুলেট পাস করতে পারে। ঈগলের এই এককভাবে ইউরোপীয় মাফিয়া পেট্রো পাস্কেলের গ্যাংকে হত্যা করে ফেলেছে, কিন্তু কোনো মানুষই তার কিছু করতে পারেনি। আর তখন প্রমোদ ঈগলের কন্ট্রাক্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন লোকটি বলে, যদি আপনি ঈগলের সাথে কন্ট্রাক্ট করতে চান তাহলে আপনাকে একটি নিউজ পেপারে অ্যাড দিতে হবে এবং তারপর ঈগল নিজেই আপনাকে খুঁজে পাবে। আর তখন রো এর লোকজন ঈগলকে ট্র্যাকিং শুরু করে দেয়। তারপর তারা টপ হিলের জায়গা সম্পর্কে জানতে পারে, যেখানে অবৈধ কনসাইনমেন্টের সকল ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়া হয়, যার অর্থ ঈগল এবং সহদেব উভয়ই একই মানুষ। তারপর প্রমোদ নলিনীকে বলে তারা জানতো ঈগল অনেক আগেই মারা গেছে। তারপর নলিনী এখন সহদেব সম্পর্কে আরো তথ্য পেতে আবার বিকাশের কাছে যায়। তারপর আমাদের আবার অতীতের সিন দেখানো হয়, যেখানে রাজেশ রামানি সহদেবের সম্পত্তি খালি করতে বলেছিল। কিন্তু কয়দিন পর রাজেশের উপর সহদেব স্নাইপার দিয়ে আক্রমণ করে এবং একে একে তার সমস্ত লোককে হত্যা করে। রাজেশ তখন তার জীবন রক্ষা করতে গোপন কক্ষে যায়। সহদেব ইতিমধ্যেই সেখানে ছিল। আবার রাজেশ জানতে পারে সহদেব সাধারণ মানুষ নয়, তাই যার কারণে সে জীবন ভিক্ষা চাইতে থাকে, যার জন্য রাজেশকে ছেড়ে দেয় সহদেব। তারপর রাজেশ সোমেশ্বর রেড্ডিকে ফোন করে তার চুক্তি বাতিল করে। এখন সোমেশ্বর রেড্ডি জানতেন সহদেবের বাড়ির নিচে বাক্সাইট আছে, তাই সে নিজে এটি দখল করতে চেয়েছিল। সে সহদেবের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলে তার জমি কিনতে চায়, কিন্তু সহদেব সেখানে এমএলএ রেড্ডিকে তাড়িয়ে দেয়। সহদেবের কোনো অবস্থাতে তার কারখানা ছাড়বে না। সিনেমা আবার প্রেজেন্টে চলে আসে। সেখানে এসআই বিকাশকে সহদেব সম্পর্কে বলতে নিষেধ করেছে। তারপর নলিনী সহদেব সম্পর্কে জানতে পদ্মা নামে একজন টিচারের সাথে যায়। আর পদ্মা স্টোরি বলে যে তার পূর্বে সে নকশালবাদের সাথে যুক্ত ছিল। তখন তার লিডার তাকে আলতাফ নামে একজনের সাথে দেখা করতে বলে, যে ছিল একজন টেরোরিস্ট। নকশালদের কাছে গান পৌঁছাচ্ছিল না, কারণ সহদেব তার কনসাইনমেন্ট রাস্তাতে উধাও করে দিত। পদ্মা আলতাফের কাছে দেখা করে তাকে বলে তাদের কোনো গান পৌঁছায়নি। এরপর আলতাফ একটি পরিকল্পনা করে তাদের গানবাহী ট্রাকে একটি জিপিএস লাগিয়ে দেয়, যার ফলে পদ্মা ও টেরোরিস্টরা বুঝে যায় যে গান হাইজ্যাক হয়ে টপ হিলে চলে যাচ্ছে, যেখানে সহদেব থাকত। পদ্মা তখন গ্রামবাসীর সহায়তায় তুলা কারখানায় কাজ করতে ঢুকে যায়। এরপর পদ্মা নলিনীকে বলে, তুমি পরবর্তী স্টোরি বুঝতে পারবে না, যা একটি গোপন, এবং তুমি বুঝতে পারো তাহলে তুমি সব বুঝতে পেরে যাবে। এইসব শুনে নলিনীর মাথা ঘোরার অবস্থা চলে, কারণ একজন মানুষের এতগুলা স্টোরি কিভাবে থাকতে পারে। কেউ বলছে সহদেব একজন স্নাইপার, কেউ মনে করে সে একজন কটন ফ্যাক্টরির ওনার, এবং কেউ কেউ বলে সে একজন হাইজ্যাকার। নলিনীর মনে এখন সহদেব সম্পর্কে আসল সত্য ঘটনা জানার ইচ্ছা আরও বেড়ে গিয়েছিল। তারপর আমরা দেখি যে নলিনী সে গিয়ে এমএলএ এর লোক পেঞ্চালার সাথে দেখা করে। পেঞ্চালা তাকে তার গল্প বলে। তারপর আমরা দেখি সোমেশ্বর ও পেঞ্চালা গিয়ে বেল্লুর গ্যাংয়ের লিডারের সাথে দেখা করে, যে ছিল এবং মানুষকে খুব নির্দয়ভাবে হত্যা করত। সোমেশ্বর রেড্ডি সহদেবকে হত্যা করার জন্য গ্যাং লিডারের সাথে চুক্তি করে। নেক্সট সিনে আমরা গ্যাংয়ের সমস্ত লোক গানস ট্রাকের পিছে পিছে সহদেবের বাড়িতে চলে যায় এবং সহদেব এবং জায়কে কারখানা দিয়ে ঘিরে ফেলে। কিন্তু সহদেব একাই সেই সমস্ত সদস্যকে হত্যা করে এবং সহদেবের বুলেট প্রতিটি গ্যাং মেম্বারের কপালে আঘাত করে, যা দেখে বোঝা যায় সে কত বড় শুটার। তারপর যায় গান ট্রাকটিকে লুকানোর জন্য বেসমেন্টে নিয়ে যায়, যেখানে পদ্মা জয়কে আড়াল থেকে ফলো করছিল। কিন্তু জয় সব কিছু দেখে ফেলে এবং পদ্মাকে বন্দি বানিয়ে আনে। এদিকে সহদেবের গ্যাংয়ের সমস্ত মৃত লোককে তার ট্রাকে করে বাইরে বের করে দিয়েছিল, যেখানে সোমেশ্বর রেড্ডি সহদেবের লাশ দেখতে অপেক্ষা ছিল। কিন্তু তখন পেঞ্চালা লাশ নিয়ে বের হয়। সোমেশ্বর রেড্ডি তা দেখে হুঁশ হারিয়ে ফেলে। তারপর হঠাৎ সহদেব
বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সোমেশ্বরকে বলে, এখন তোমাকে 24 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে। যদি তুমি সরে যাও আমি তোমাকে শুট করে মেরে ফেলবো। তারপর আমরা দেখি রাজেশ রামানি ইউরোপের জেল থেকে কালী প্রতাপ নামে একজন লোককে বের করে, কারণ সে যেন সহদেবকে হত্যা করতে পারে, কারণ রাজেশের এখনও সহদেবের সম্পত্তির প্রয়োজন ছিল। তখন দৃশ্যপট বদলে যায়, যেখানে আমরা প্রমোদকে দেখতে পাই যে আর্মি নিয়ে সহদেবের পরিবারিতে অ্যাটাক করতে যাচ্ছে, কারণ তারা জানতে পেরেছিল ঈগল এখানেই থাকে। তারপর প্রমোদ সহদেবের বাড়িতে ভুয়া ওয়াইফাই ব্যক্তি সেজে যায়, যাতে সহদেবের বাড়িতে আক্রমণ করার জন্য সেনাবাহিনীকে সংকেত দিতে পারে। তারপর প্রমোদ সহদেবের কাছে দেখা করে। সহদেব আগে থেকে জানতো সে একজন র এজেন্ট। তারপর যায় প্রমোদকে ধরে পদ্মার সাথে বেঁধে দেয়, যেখানে দেখা যায় সহদেবের বেসমেন্টেও ক্যামেরা লাগানো ছিল, যেখানে বসে সে বাইরের সব কিছু দেখতে পারে। এখন কিছু সময় পর নকশাল এবং টেররিস্ট মিলে সহদেবকে হত্যা করার উদ্দেশ্যে আসে, যাতে সহদেবের বাড়িতে তারা সকল গান ফিরিয়ে নিতে পারে, যার ফলে সহদেব এবং জয় এখন মিলিটারি, নকশাল এবং টেররিস্টদের সাথে একসাথে লড়াই করতে হবে। সন্ত্রাসীরা যখন সহদেবের বাড়িতে ঢোকার চেষ্টা করে, তখন সহদেবের তার বন্দুক ব্যবহার করে, যা এক যুগের সকল সন্ত্রাসীকে হত্যা করত। আসলে সহদেবের বাড়িতে সব প্রস্তুতি আগে থেকেই করে রেখেছিল, যাতে সবার সাথে লড়াই করতে পারে। এই অ্যাটাক দেখে সকল আর্মি এবং নকশালরা ভয় পেয়ে যায় এবং তারা পিছু হাঁটতে থাকে। এখন স্টোরি প্রেজেন্টে ব্যাক করে, যেখানে নলিনী বেনকান্নার সাথে দেখা করে, যে সহদেবের বাড়িতে চা বিক্রি করত। বেনকান্না এখন নলিনীকে বলে, তুমি পুরো সত্য জানতে চাও, তাহলে সহদেবের বন্ধু জায়ের সাথে দেখা করো এবং সে পুরো সত্য বলবে। আসলে স্টপ হিলে কি ঘটেছিল তখন। নলিনী এখন জয়ের সন্ধানে ইউরোপে যায়, যেখানে জয়ের সাথে দেখাও করে। তারপর জয় নলিনীকে সহদেব সম্পর্কে সব বলে। সিনেমা আবার পাস্টে ব্যাক করে, যেখানে সহদেব এবং জয় একসাথে ছিল এবং তাদের কালী প্রতাপ নামে একজন পুলিশ কর্মীকে হত্যার কন্ট্রাক্ট পেয়েছিল। যখন সহদেব কালী প্রতাপকে তার স্নাইপার দিয়ে দেখছিল, তখন সহদেব রচনা নামের একটি মেয়েকে দেখে আর তার সাথেই প্রেমে পড়ে যায়। তখন একদল চোর রচনার কাছ থেকে চুরি করতেছিল। তখন সহদেব স্নাইপার দিয়ে তাকে শুট করে এবং রচনাকে সেখান থেকে বাঁচায়। তারপর যায় রচনা সম্পর্কে সমস্ত তথ্য বের করতে থাকে আর জানতে পারে যে রচনা একজন ফ্যাশন ডিজাইনার, যে ইউরোপে ভারতীয় কটন শাড়ির প্রচার করছে। এছাড়াও শিশুদের ডে কেয়ারে পড়াতো। সহদেব সর্বত্র রচনাকে অনুসরণ করতে থাকে। তখন সুহানা নামে একটি মেয়ে সহদেবকে রচনাকে ফলো করতে দেখে ফেলে। সে ছিল রচনার ছাত্রী। তারপর সুহানা সহদেবকে তার টিচারের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর রচনা এবং সহদেব একে অপরের সাথে প্রেমে পড়ে যায়। কিছুদিন পর তাদের বিয়েও হয়ে যায়। যখন রচনা তাকে জিজ্ঞাসা করে, তুমি কিসে কাজ করো, তখন সহদেব ভয়ে ভয়ে বলে সে পুলিশের আন্ডারকভার এজেন্ট। আর তখন নলিনীকে প্রমোদ ফোন করে, যে নলিনীকে বলে জায়ের কাছ থেকে দূরে চলে যেতে, কারণ সে একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আর পুলিশ তার সাথে নলিনীকেও ধরে নিয়ে যেতে পারে। কিন্তু নলিনী তার কথা না শুনে জায়কে আরো প্রশ্ন করতে থাকে, যার ফলে আমাদের আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আর্মিরা সহদেবের বাড়িতে লুকিয়েছিল। সেখানে একটি মিলিটারি হেলিকপ্টার আসে, যা সহদেবের বাড়িতে বিস্ফোরণ ঘটায় এবং সহদেবের সমস্ত বন্দুক ধ্বংস করে দেয়। মিলিটারি স্নাইপাররা সহদেবকে দেখে ফেলে এবং তাকে গুলি করে। তারপর দৃশ্যে হঠাৎ পরিবর্তন আসে, যেখানে আমরা জানতে পারি রচনা চাইল্ড কেয়ার স্কুলে টেররিস্ট হামলা চালিয়েছিল এবং এই এটাকে সহদেবের স্ত্রী রচনা গুরুতর আহত হয়ে যায়। ততপর সহদেব সেখানে পৌঁছাতে দেখে যে ছোট মেয়ে সুহানা, যে রচনার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, টেররিস্টের গুলিতে সে মারা গিয়েছে। তাছাড়া রচনা গুরুতর আহত ছিল। তার সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা রচনাকে বাঁচাতে পারেনি। তখন স্ত্রীর মৃত্যুর পর সহদেব ঠিক করেছিল রচনা এবং সুহানাকে যারা খুন করেছে তাদের নির্মূল করে ছাড়বে। তখন সিন কিছুদিন ফাস্টে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা সন্ত্রাসীদের দেখতে পাই যারা ওয়েপন সাপ্লাই করছিল। আর তখন তারা সহদেবকে ডিল করেছিল যাতে ওয়েপন নিতে পারে। তখন কালী প্রতাপ আসে। কালী প্রতাপ তাদের গুলি করতে থাকে। তখন সহদেব প্রতাপের সামনে স্নাইপার শুট করে, তার জন্য টেররিস্ট পালিয়ে যেতে সক্ষম হয়
আর আমরা জানতে পারি তাদের দ্বারা বাঁচানো ওয়েপন দিয়ে রচনা এবং সুহানাকে হত্যা করা হয়েছিল। কিছুদিন পর ওই সন্ত্রাসীদের পুলিশ ধরে ফেলে আর সেই সন্ত্রাসীদেরকে জেলে ঢোকানো হয়। তারপর একদিন প্রতাপ তার মেয়ের প্রতিশোধ নিতে টেররিস্টদের জেলেই হত্যা করে দেয়। আর সেখানে আমরা জানতে পারি প্রতাপের মেয়ে ছিল সুহানা। তারপর একদিন শাহদেবের রচনার একটি ভিডিও পায়, যাতে রচনা বলে তার হাজব্যান্ড দেশের সকল নিরাপত্তা দেয়, যার জন্য তার হাজব্যান্ড নিয়ে সে গর্ববোধ করে। তা দেখে শাহদেব শপথ করেছিল যে পৃথিবীর সমস্ত বেআইনি বন্দুক ধ্বংস করে ফেলবে, আর যাতে ভুল মারতে না পড়ে এবং নিরীহ মানুষ মারা না যায়। এই কারণে সে সবসময় ভারতের অবৈধ বন্দুকের ট্রাক হাইজ্যাক করত এবং সেগুলি তার গোডাউনে রেখে দিত, যাতে সে নিরপরাধ মানুষদের মরার হাত থেকে বাঁচাতে পারে আর কোনো মানুষ যেন তার পরিবারকে না হারায়। এখন দৃশ্যপটের পরিবর্তন হয়, যেখানে মিলিটারিরা সহদেবকে হত্যা করেছে ভাবে। তা দেখে সন্ত্রাসীরা মিলিটারিদের আগে শাহদেবের বাড়িতে ঢোকা শুরু করে দেয়। তারা সমস্ত বেআইনি বন্দুক তাদের দখলে নিতে পারে আর মিলিটারিরা পরিস্থিতি বুঝতে চুপ থাকে। তারপর হঠাৎ শাহদেব জয়ের সাথে একটি জিপে আসে আর উভয়ই সন্ত্রাসীদের আক্রমণ করে, যেখানে শাহদেব একক সন্ত্রাসীদের হত্যা করতে শুরু করে। আর এই সিনটা ছিল সম্পূর্ণ একটি অবাক করা সিন, যা দেখে সম্পূর্ণ আটকে যাবে সবাই। তারপর মিলিটারি হেলিকপ্টার থেকে শাহদেবের উপর গুলি করতে শুরু করে, যা দেখে শাহদেব বন্দুক ছেড়ে দেয় এবং জায়গে বলে বলি দিতে, যা ছিল একটি পরিকল্পনা। তারপর আমরা দেখতে পাই শাহদেবের পাশে বড় একটি মূর্তি ছিল, এটি আসলে শাহদেবের নিয়ন্ত্রণে ছিল। তারপর শাহদেব একটা সংকেত দেয়, যার ফলে মূর্তির হাত থেকে গুলি বের হওয়া শুরু হয়। এইসব দেখে সবাই পিছু হটতে বাধ্য হয়, আর এটা ছিল সিনেমার সেরা একটি দৃশ্য। তারপর শাহদেব গেটের কাছে এসে দাঁড় করিয়ে দেয় এবং সবাইকে বলে কোনো মানুষ শাহদেবের গাড়িতে যেন না আসে। এখন সেনাবাহিনীর লোকজনও বুঝতে পেরেছে তারা শাহদেবকে কিছুতেই হারাতে পারবে না, তাই তারা বিমান হামলার জন্য প্রস্তুত নেয়। বিমান যখন সম্পূর্ণ প্রস্তুত নিয়ে শাহদেবের দিকে এগিয়ে যাচ্ছিল, এখানে জয় শাহদেবের বুলেট বের করে দেয়, তখন ব্যান্ডেজ পরিয়ে দেয়। তারপর প্রমোদ শাহদেবকে বলে সকলে তোমরার অবস্থান সম্পর্কে জেনে গিয়েছে আর তারা যে কোনো সময় এই জায়গা উড়িয়ে দিতে পারে। তারপর শাহদেব প্রমোদকে এইসব করার কারণ বলে সারা বিশ্বে বছরে 1 কোটিরও বেশি অস্ত্র তৈরি হয়, যার অর্ধেক যায় সামরিক বাহিনীতে এবং বাকি অর্ধেক অবৈধভাবে সন্ত্রাসীদের হাতে চলে যায়, যারা নিরীহ মানুষদের অবৈধ কাজে ব্যবহার করে এবং তাদের হত্যা করে। আর এইভাবে চলতে থাকলে প্রত্যেকের মানুষের কাছে বন্দুক থাকবে এবং একে অপরকে সবাই হত্যা করতে থাকবে। শাহদেব অবৈধ অস্ত্রের কনসাইনমেন্ট বন্ধ করেছে, কারণ তিনি চেয়েছিল নিরীহ মানুষদের মৃত্যুর হাত থেকে বাঁচানো। তার কিছুক্ষণ পর কালীপ্রতাপ শাহদেবের কাছে আসে, কারণ সে মনে করে সুহানার মৃত্যুর কারণ ছিল শাহদেব। কালীপ্রতাপ শাহদেবের কাছে আসেন আর তাকে মারতে শুরু করে দেয় এবং শাহদেব এবং কালীপ্রতাপের মধ্যে প্রচন্ড একটি লড়াই দেখানো হয়, যেখানে একটি যুদ্ধ যেখানে কালীপ্রতাপকে খারাপভাবে মারতে শুরু করে এবং তাকে পুরো সত্য বলে, এর সাথে তাকে বলে কেউ আপনার জন্য অপেক্ষা করছে। তারপর আমরা জানতে পারি যে শাহদেবের স্ত্রী রচনা মৃত্যুর আগে একটি মেয়ের জন্ম দিয়েছিল, যে শাহদেবের মেয়ে ছিল, কিন্তু শাহদেব তার মেয়েকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছে, কারণ তাকে বলে যে কালীপ্রতাপ তার পিতা, আর তার কারণ ছিল কালীপ্রতাপের মেয়ে সুহানার অভাব পূরণ করতে পারে। এখন শাহদেব কালীপ্রতাপকে তার মেয়ে দিয়ে দেয়, যা দেখে কালীপ্রতাপের রাগ সম্পূর্ণ শেষ হয়ে যায়। এখন শাহদেবের পরবর্তী কাহিনী দেখানো হয়, যেখানে যায় সাথে শাহদেবের সবাইকে বাড়ি থেকে বের করে দেয় এবং নিজে বোমা বিস্ফোরণ করে আত্মহত্যা করে। এরপরে আমরা দেখি এই সব ঘটনার উপর ভিত্তি করে নলিনী একটি বই প্রকাশ করে, যা ইতিমধ্যেই সবার মন জয় করে নিয়েছিল। এরপর আমরা জানতে পারি যে শাহদেব সেই বিস্ফোরণে মারা যায়নি, সে ঈগল নামে একটি সংগঠন গঠন করেছে, যে অবৈধ অস্ত্র সরবরাহকারীদের থামিয়ে হত্যা করে। পরের দৃশ্যে আমরা একটা গুন্ডাকে দেখতে পাই, যারা ঈগলকে ধরতে এসেছে এবং জায়কে কিডন্যাপ করেছে, আর মুভি সেখানেই শেষ হয়ে যায়। সো ফ্রেন্ডস, কেমন লাগলো এই মুভিটি? আপনি পরবর্তী কোনো সিনেমার এক্সপ্লেনেশন চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখতে চান তাহলে
আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে